এসএসসি ভবনের বাইরে ধুন্ধুমার ওএমআর তালিকা প্রকাশের ডেডলাইন পেরোতেই বিক্ষোভে চাকরিহারারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৈঠকের বার্তা বাইরে জানাজানি হতেই বিক্ষোভ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, শিক্ষাকর্মীরাও আন্দোলনে। এসএসসি চেয়ারম্যানকে সিংহাসন থেকে নামাবো সরব আন্দোলনকারীরা। 2016 সালে নবম, দশম, একাদশ থেকে দ্বাদশ মোট 8টি কাউন্সেলিং হয়। চাকরিহারাদের দাবি, এসএসসি জানিয়েছে 1 বছরের মধ্যে হওয়া প্রথম 3টে কাউন্সেলিং বৈধ, বাকি 5টি কাউন্সেলিংকে অবৈধ বলছে এসএসসি। ফলে চতুর্থ থেকে অষ্টম কাউন্সেলিং পর্যন্ত চাকরি পাওয়া চিহ্নিত যোগ্যরা অবৈধ বলে গণ্য হবেন। তারা স্কুলে যেতে পারবেন না এবং বেতন পাবেন না। এসএসসি ভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। ব্যাপার থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি প্রকাশ করবেন বলেছিলেন। আমরা বললাম যে কিসের মেসেজে, কোন জাজমেন্টে কোথায় আছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা কি অযোগ্য? উনি বলছেন না, তাহলে কেন থার্ড কাউন্সিলিং পর্যন্ত দেবেন? তখন উনি বলছেন ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, বিকেল অ্যাডভাইস নেই, তারপরে আমরা পূর্ণ স্বচ্ছ তালিকা প্রকাশ করবো। আপাতত এখন বলেছে 2-3 দিন টাইম লাগবে। ঠিক আছে, যত আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এখানে ছাড়বো না। এই অফিস বেরাও থাকবে, পুরো স্বচ্ছ তালিকা দিতে হবে। থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা শুনবো না। পুরো স্বচ্ছ তালিকা, যোগ্যদের একটাও যোগ্য যেন ক্যান্ডিডেট বাদ না যায়। আমরা থাকছি এখানে, আমরা যতক্ষণ না পর্যন্ত তালিকা না বেরোচ্ছে ততক্ষণ থাকছি। আমাদের প্রশ্ন সেটাই, কারণ সুপ্রিম কোর্ট বারে বারে একটা কথাই বলেছেন যে আমাদের যেহেতু রেকমেন্ডিং অথরিটি হচ্ছে কমিশন এবং পর্ষদ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, তাহলে দুজনকে সার্টিফাইড করতে হবে। আপনি অ্যাকর্ডিং টু সিবিআই ইনভেস্টিগেশন করলে হবে না, আপনাকে তো সার্টিফাই করতে হবে যে এরা যোগ্য, এরা আমার বৈধ ক্যান্ডিডেট। একদম একদম। আর আমাদের যে কোন কথা লজ্জায় বলছে আমাদের স্কুলের বিদ্যালয়ে যেতে, এখনো অযোগ্যদের টার্মিনেশন এটা ধরিয়েছেন কমিশন। তাহলে আমরা যদি বিদ্যালয়ে যে আমাদের বিদ্যালয়কে কি বলবে, আমাদের ছাত্রছাত্রী আমরা যোগ্য না অযোগ্য আমরা কি বলবো? আমরা তো চাইছি, আমরা সসম্মানে পুনর্বহাল দাবি করছি। আমরা যোগ্যতার নিরিখে মেধার প্রমাণ দিয়ে আমরা চাকরিটা পেয়েছিলাম। এখন এই কমিশন যদি চাকরিটা কাটতে আসে, ওর বিরুদ্ধে লড়াইটা হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই চাকরিহারারা তাদের প্রতিনিধি দল বাইরে এসছেন এবং তাতে ক্ষোভে ফেটে পড়েছেন তারা, এবং ইতিমধ্যেই অবস্থানে সেখানে এই মুহূর্তে সরাসরি দেবারতী রয়েছে। দেবারতী, এই মুহূর্তে সেখানকার কি ছবি? দেখো, যেরকম ছবি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে রয়েছে সেই একই ছবির কোন রকম চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত। দুটি গেট ঢোকা এবং বেরোনোর জন্য, সেই দুটি গেটেই চাকরিহারা বিক্ষোভকারীরা তারা কিন্তু এখানে একদম বসে পড়েছেন এবং কোনোভাবেই এখান দিয়ে যাতে ভেতরে যে অফিসিয়ালসরা রয়েছে যারা যাতে কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারেন সেই কারণে দুটো গেটই তারা আটকে রেখেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে বেশ কিছু খাবার দাবার একটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করা হয়, সেই খাবার দাবারও তারা আটকে দেন যাতে কোনোভাবেই খাবার দাবার ভিতরে না প্রবেশ করতে পারে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পাশের বাড়ির পাঁচিল টপকে কিছু পুলিশ কর্মী তারা কিন্তু খাবার এবং ওষুধ পৌঁছানোর চেষ্টা করছিলেন ভিতরে, কারণ যারা রয়েছেন তাদের অনেকেরই ওষুধের প্রয়োজন হয়, সেই ওষুধও তারা ঢুকতে দেবেন না বলে এখানে এই যে পাশের বাড়ির যে গেট রয়েছে এবং পাঁচিল রয়েছে সেখানে তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। আমি চেষ্টা করবো যে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলার জন্য বলুন। আমরা এখনো এই স্ট্যান্ড পয়েন্টে রয়েছি যে আমাদের যোগ্যদের লিস্ট আলাদা করে বের করে দেওয়া হোক, কিন্তু এই চেয়ারম্যান রাজনীতি করছে, তারা আমাদের মধ্যে ডিভিশন করতে চাইছে। তারা এখন বলছে যে আলোচনায় বসবো, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড কাউন্সিলিং কে আমরা ছাড় দিচ্ছি, বাকি সব নাকি ভ্যালিড নয়। তবুও ফার্স্ট, সেকেন্ড, থার্ড কেউ বলছে সার্টিফাইড নয়। মানে ভাবতে পারছেন কতটা রাজনীতি চলছে আমাদের সঙ্গে। আমার একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তো দেখছেন যে আমাদের আজকে এই পরিস্থিতি। আমি যেমন পার্সোনালি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমি দমকল সাব ডিভিশনের জিতপুর পাল ইনস্টিটিউশনের শিক্ষিকা। বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, কিন্তু আমি আজকে এত দূরে কলকাতার রাজপথে এইভাবে পড়ে রয়েছি অনিশ্চিত ভাবে। জানি না কবে বাড়ি ফিরতে পারবো, কখন ফিরতে পারবো, তবে এইটা জানি বাড়ি তখনই আমরা ফিরবো সেই লিস্টটা আমরা দেখে, যতক্ষণ না আমরা ওই লিস্ট পাচ্ছি আমরা এখানেই মাটি কামড়ে। সাথে একটা মিনিমাম কমিউনিকেশন আপনাদের সাথে হয়েছে? আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়েছে, আমাদের কিছু প্রতিনিধি গেছিল ভেতরে। আমাদের প্রতিনিধিরা গেছিল ভেতরে, তারা প্রায় 3 ঘন্টা মতন ভেতরে ছিল, কিন্তু কোন রকম ফ্রুটফুল কিছু তারা
খবর আনতে পারেনি। এই অবধি আমরা খবর পেয়েছি সাংঘাতিক ভাবে প্রহসন চলছে, রাজনীতি চলছে আমাদের সঙ্গে। আমাদের মধ্যে যে এই যে একটা ইউনিটি দেখছেন না, এটাকে ভাঙতে চাইছে। আমরা কোনোভাবেই বাড়ি ফিরছি না। আরো কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমরা সকাল থেকে রাত অব্দি এখানে রয়েছি, না খেয়ে না দিয়ে টয়লেট পর্যন্ত করতে পারছি না। ভেতরে যারা আছেন তারা এখান থেকে চুরি করে করে পালিয়ে যাচ্ছে। আমাদের এটাই ভয় যে চেয়ারম্যানও এখান থেকে পালিয়ে যাবে, চুরি করে এদের তো অভ্যাস হয়ে গেছে। এই পালানোটা মানে পাশের বাড়ি হ্যাঁ, এখান থেকে এনারা অলরেডি 2-3 জন পালিয়ে গেছে। এখান থেকে খাবার সার্ভ করছে, ওষুধ দিচ্ছে। আচ্ছা, ওনারাই কি বেঁচে থাকবেন? আর এই যে এত হাজার মানুষ, তাদের বাঁচার অধিকার নেই বলুন তো? তারা যে আজকে এতটা যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আজকে চাকরি পেয়েছে, তারা আজকে মাঠে, আজকে রাস্তায় পড়ে রয়েছে, তাহলে কি হবে তাদের? আর তাদের বাঁচার অধিকার। আমি আসছি নদিয়া থেকে। যতক্ষণ নয় ম্যাডাম, যতদিন না আমাদের যোগ্যের লিস্ট দেবে। আর ওনারা এখন নতুন করে একটা কি বলছেন যে কাউন্সিলিং, এতদিন সেটা শুনিনি, এখন নতুন করে ফাঁদ পাচ্ছেন। আমরা ওই ফাঁদে ভুলবো না যতক্ষণ না যতগুলো কাউন্সিলিং হয়েছে সবার যোগ্যের লিস্ট দেবে, ওএমআর শিট পাবলিশ করবে, তারপরে আমরা যাবো এখান থেকে। টেন্টেডদের বাঁচানোর ওনাদের এই নাটক তো আর মানবো না আমরা। অর্থাৎ এসএসসির সাথে যে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, সেই বৈঠকে বলা হয়েছে যে কাউন্সেলিং, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং, এই যে তিনটে পরপর যে কাউন্সেলিং হয়েছে সেই অনুযায়ী তারা যোগ্য যারা প্রার্থী তাদের তালিকা বের করবেন। কিন্তু এখানে যারা চাকরিহারারা রয়েছেন, যে বিক্ষোভকারীরা রয়েছেন, তারা বলছেন তারা এভাবে মানতে রাজি নয়। তারা যে প্রথম দিন থেকে যে দাবি করে আসছিলেন, অর্থাৎ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের তালিকা, এবং যোগ্য অযোগ্য কিভাবে তারা বুঝবেন যে ওএমআর শিটের তালিকা প্রকাশ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে সেটা না দেওয়া হচ্ছে তারা কিন্তু এভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে তারা জানাচ্ছেন। একেবারে দেবারতী, ভেতরে কি এখনো চেয়ারম্যান রয়েছেন? কারণ বাইরে যা পরিস্থিতি তাতে তারা স্পষ্ট জানাচ্ছেন যে চেয়ারম্যানকে তারা কোনোভাবেই এসএসসি ভবন ছাড়তে দেবেন না। চেয়ারম্যানের বেরোনোর কোনো রাস্তা নেই, তাকে বেরোতে গেলে তো গাড়ি করে বেরোতে হবে। যে আচার্য সদনের যে দুটি গেট রয়েছে, একটি পূর্ব দিকের গেট রয়েছে আচার্য সদনের পিছন দিকে এবং আরেকটি গেট রয়েছে যে গেটটি রয়েছে উত্তর দিকে। সেই দুটি গেটেই পুলিশি প্রহরা রয়েছে, কিন্তু সেই পুলিশি প্রহরার সামনে যারা বিক্ষোভকারীরা তারা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, তারা গেট আটকে বসে রয়েছেন এবং তারা কোনোভাবেই এখান দিয়ে বেরোতে দেবেন না। এবং এই যে পাশের যে বাড়িটি, এই পাশের বাড়ি, তাদের দাবি যে এখানে যারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, তাদের দাবি যে এই পাশের বাড়ির পাঁচিল টপকে অনেক যারা ভেতরে যারা অফিসিয়ালস রয়েছেন তাদের মধ্যে অনেকে হয়তো বেরিয়ে গিয়ে থাকতে পারেন। সেই কারণে এখন সেই অবস্থান বিক্ষোভ কিন্তু কার্যত আচার্য সদনকে ঘিরে চারিদিক থেকে তারা বেষ্টন করে ফেলেছেন, যাতে কোনোভাবেই চেয়ারম্যান সহ ভেতরে যারা রয়েছেন তারা যাতে বেরিয়ে যেতে না পারেন। একেবারেই, বেশ ধন্যবাদ দেবারতী। আমাদের খবরে নজর থাকবে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। বৈঠক থেকে বেরিয়ে আসার পর চাকরিহারারা কি জানাচ্ছেন শুনবো। একেবারেই বেরোতে দেবো না। তার কারণটা হচ্ছে আমাদের রেকমেন্ড করেছিল কে? কমিশন। আমরা যোগ্য বলে উনি রেকমেন্ড করেছিলেন। তাহলে এই অফিসটা যখন আজকে সুপ্রিম কোর্টে মামলাতে আজকে প্যানেলটা বাতিল হলো, বারে বারে সুপ্রিম কোর্ট বলছে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা পৃথকীকরণ করে স্কুল সার্ভিস কমিশন সার্টিফাইড করুক। তাহলে আমরা তো এখানে ওনার কাছে গাল ভরা কথাই মুখ্যমন্ত্রীর মতো শুনতে আসিনি যে আমরা এসে শুনবো 3টা প্যানেল কাউন্সিলিং পর্যন্ত বৈধ, তারপরে অবৈধ। তাহলে ওইটা করার মাধ্যমে কি করছে? যারা যোগ্য ক্যান্ডিডেট যারা আছে অন্যান্য যে কাউন্সিলিং এ, তাদেরকে তাহলে আপনি অবৈধ বলে ঘোষণা করছেন। তাকে আবার সেই কোর্টের কোর্টের কাণ্ডারে তাকে আবার 12% সুদের টাকা দিতে হবে। এখন উনি চাকরি খেলেন, পয়সা খেলেন, আর এখন আমাদের যোগ্য মাস্টার মশাইদের রাস্তায় নামিয়ে আমাদের পথে বসালেন কেন? তাহলে ওনাকে বেরোতে দেবো কেন? আমাদের সেরকম কোনো কমিশনের চেয়ারম্যান বাইরে বেরিয়ে এসে কোনো বলেননি, কিন্তু প্রতিনিধি দল ঢুকেছিল, সেখানেও ললিপপ দেওয়ার চেষ্টা করেছে। সেই ললিপপ আমরা নিচ্ছি না, খাবো না। মানে আপনারা কোনো কথা না, আমরা তো একটাই কথা, আমাদের প্রথম দিন থেকে এক সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট দাবি যে যোগ্য লিস্ট সার্টিফাইড করুক এসএসসি। কমিউনিকেশন মানে পুরোটাই হচ্ছে জালিয়াতি, পুরোটাই হচ্ছে চালাকি। সব রকম চালাকি করে আমাদেরকে আজকে এই দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
এবং এরপরেও চালাকি করছে, যে যদিও 1% চান্স ছিল রিভিউ পিটিশনে আমাদের ফিরে আসার, কিন্তু সেই চান্সটাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে ডিভাইড করে দেওয়া হচ্ছে, আমাদের আন্দোলনকে যাতে দমিয়ে দেওয়া যায়। আমাদেরকে যারা যোগ্যভাবে আমরা চাকরি পেয়েছি, যারা হচ্ছে কমিশনের বিভিন্ন কাউন্সিলিং লেট হয়েছে, বিভিন্ন কারণে তারা কারণ দেখিয়েছে, বিভিন্ন রকম ভাবে দুর্নীতি হওয়ার জন্য প্যানেল ক্যান্সেল হয়েছে। প্যানেল ক্যান্সেল মানে কি, এখানে আর কোনো কাউন্সিলিং এর গল্প আসে না, এখানে যোগ্য অযোগ্য, শুধুমাত্র যোগ্য এবং অযোগ্য কারা। তো আমাদের খাবার তো কেড়ে নিয়েছে, আমাদের বাড়িতে যে ছোট্ট শিশুরা আছে তার অধিকার কেড়ে নিয়েছে পরোক্ষভাবে। তা তাকে এখন তিনি খাবেন মনে করছেন? এখন 15,000 16,000 মাস্টারমশাইরা রাস্তায় বসে আছেন, তারপরে ওনার খাওয়ার শখ জাগছে। উনি নাকি অধ্যাপক বলে শুনেছিলাম, উনি কেমন অধ্যাপক? সিদ্ধার্থ রমনা সোজা নেই। আইনজীবী ফেরদৌস তামিম এই বিষয় নিয়ে কি বলছেন শুনবো। দেখুন, আদালত তো রায় দিয়ে দিয়েছেন, ফলে আদালতের রায়ে স্পষ্ট করে উল্লেখ রয়েছে কি কি করতে হবে, স্টেটের পক্ষে কি কি করতে হবে, চেয়ারম্যান এসএসসি তাকে কি কি করতে হবে, সিবিআই কে কি কি করতে হবে, সেই ডাইরেকশন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক দিয়েছিলেন। সেই ডাইরেকশন যেহেতু কমপ্লাই হয়নি, যেমন ধরুন ওএমআর শিট পাবলিকেশন, আমরা প্রথম থেকে বলছি ওএমআর শিট পাবলিশ করতে হবে। এসএসসির এত আপত্তি কিসের ওএমআর শিট পাবলিশ করতে, যেখানে সিবিআই সেই 3টে হার্ড ডিস্ক দিয়ে দিয়েছে, সেই সিবিআই 3টে হার্ড ডিস্কের উপর ভিত্তি করে এর আগে তো নবম দশমের ওএমআর শিট সেটা পাবলিশ করেছিল, কিন্তু সকল শ্রেণীর কেন ওএমআর শিট পাবলিশ করা হচ্ছে না 4টে ক্যাটাগরিতে, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে শ্রেণীতেই তাকে পাবলিশ করতে হবে। যদি না পাবলিশ করে তাহলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। যেমন ধরুন সিবিআই কে তাকে রিপোর্ট দাখিল করতে হবে। আজকে মহামান্য বিচারপতি তিনি সিবিআই এর যিনি ছিলেন, যিনি আইনজীবী ছিলেন তাকে ডেকেছিলেন, যিনি এসএসসির আইনজীবী ছিলেন তাকে ডেকেছিলেন, যিনি স্টেটের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তাকে ডেকেছিলেন এবং ডাইরেকশন দিয়েছেন।